আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ফিউচার একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত দারুন নাজাত ভর্তি প্রস্তুতি কোর্স 2026-এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর যে সকল বন্ধুরা তোমরা দারুন নাজাত ভর্তি প্রস্তুতি কোর্সে আমাদের সাথে সংযুক্ত হয়েছো, তোমরা আজকে নিশ্চয়ই আমাদের সাথে আমাদের লাইভে যুক্ত হয়েছো। তোমরা আমাদের লাইভটি শেয়ার করে দেবে ইনশাআল্লাহ, এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। আপনারা আমাদেরকে জানালে কে কোথা থেকে দেখছেন আমরা অত্যন্ত খুশি হব, আনন্দিত হব, এবং আপনাদের নাম পড়ে আমরা খুবই আনন্দিত হব। ফিউচার একাডেমিক কেয়ার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন একটি প্রতিষ্ঠান। ফিউচার একাডেমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণে গত 9 বছর ধরে কাজ করে যাচ্ছে। ফিউচার একাডেমি বিশ্বাস করে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সারা বাংলাদেশে একটি আদর্শ প্রতিষ্ঠান, এবং দারুন নাজাতের মাধ্যমে দ্বীনি ইলমের যে জ্যোতি পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, ফিউচার একাডেমিক কেয়ার সেই জ্যোতি ছড়িয়ে যাওয়া এবং সেই জ্যোতিকে আরও ছড়িয়ে দেওয়া, সেই জ্যোতির একটু জ্যোতি পাওয়ার লক্ষ্যে ফিউচার একাডেমিক কেয়ার কাজ করে যাচ্ছে, যাতে এই সকল কাজ ফিউচার একাডেমিক কেয়ারের যারা কর্তৃপক্ষ আছে তাদের নাজাতের উসিলা হয়। দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের শিক্ষার্থী বন্ধুদের খুবই ইচ্ছা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তারা পড়বে, দারুন নাজাতে তাদের জীবন গড়বে, দারুন নাজাতের বড় বড় ওস্তাদ, যোগ্য যোগ্য ওস্তাদদের কাছে তারা পাঠ গ্রহণ করবে। আর ফিউচার একাডেমিক কেয়ার আমাদের প্রত্যন্ত অঞ্চলের সে সকল বন্ধু বান্ধবদের চিন্তা করেই এই কোর্সের আয়োজন করেছে, যাতে আমাদের দূরবর্তী বন্ধুরা দারুন নাজাতে কিভাবে আসবে, দারুন নাজাতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি তারা কিভাবে নিবে, এবং অনেকেরই দারুন নাজাতের ভর্তি পরীক্ষা নিয়ে অনেক প্যানিক থাকে যে দারুন নাজাত তো বিশাল মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি কিভাবে ভর্তি পরীক্ষা দিব, আমার তো ভয় লাগতেছে, আমি এখানে ঠিক মতন কাজ করতে পারবো কিনা, ঠিক মতন পরীক্ষায় টিকতে পারবো কিনা। তো আমাদের সে সকল বন্ধুদের ভয় দূর করার জন্য এবং তাদের দারুন নাজাতে আসার পথকে সুগম করার জন্যে, কণ্টকাকীর্ণ মুক্ত করার জন্যে ফিউচার একাডেমির এই আয়োজনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দারুন নাজাত ভর্তি প্রস্তুতি কোর্সের পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর যে সকল বন্ধুরা তারা অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা সাধারণ জ্ঞান নিয়ে কিছু ডিসকাশন করব, জেনারেল নলেজ নিয়ে, যে আমাদের দারুন নাজাতে জেনারেল নলেজে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো আজকে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব, কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের সাথে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমরা অনুরোধ করব আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দেবেন, এবং আমাদের যে সকল বন্ধুরা আমাদের সাথে এখনো যুক্ত হয়নি তাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা তাদেরকে ওই লাইভটা শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং তাদেরকে আহ্বান জানাবেন তারা যাতে আমাদের লাইভে যুক্ত হয়। আমরা তালে তালে কিছু শিখলাম, আমাদের সবারই তো শেখা উচিত, কিছু সাধারণ জ্ঞান অর্জন করা উচিত। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আমাদের আজকের জেনারেল নলেজের যে সেশনটা আমরা শুরু করি। আজকে আমরা আমাদের এই সেশনের শুরুতেই আমরা যেটা জানার চেষ্টা করব, যেহেতু এটা দারুন নাজাতের ভর্তি প্রস্তুতি, দারুন নাজাতে ভর্তি প্রস্তুতিতে দারুন নাজাত নিয়ে কিন্তু কিছু প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। এজন্য আমরা প্রথমেই জানবো যে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সম্পর্কে। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পুরো বাংলাদেশে একটা শীর্ষ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় হচ্ছেন অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। তোমরা হুজুরের নাম শুনেছ, অত্যন্ত একজন বিদ্বান ব্যক্তি, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি, অত্যন্ত অনেক বড় একজন শিক্ষাবিদ ব্যক্তি। তোমরা নিশ্চয়ই ডক্টর মিজানুর রহমান আজহারির নাম শুনেছ। মিজানুর রহমান আজহারির মুখেও তোমরা নিশ্চয়ই আমাদের অধ্যক্ষ মহোদয়ের প্রশংসা শুনেছ। আমাদের অধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, তিনি দারুন নাজাতের জন্ম লগ্ন থেকে দারুন নাজাতকে এ পর্যন্ত তিনি টেনে এনেছেন, এবং এই টেনে আনার পিছনে তার অবদান অনস্বীকার্য। অর্থাৎ আমরা এই কথায় কথায় কিন্তু একটা জিনিস শিখে ফেললাম যে দারুন নাজাতের অধ্যক্ষ হচ্ছেন অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। আমরা হুজুরের নাম মনে রাখবো, তোমাদের সাধারণ জ্ঞান আসতে পারে এই যে দারুন নাজাতের অধ্যক্ষকে, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক নাকি অন্য কিছু
ধরো আরো 4টা অপশনস দেওয়া হবে। যেহেতু তোমাদের সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো হবে, তোমাদের যে প্রশ্নগুলো হবে সেগুলো হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। অতএব তোমাদেরকে এই কথা অবশ্যই মনে রাখতে হবে যে 4টা অপশন থাকবে এবং 4টা অপশনই কিন্তু মনে হবে যে তোমার এই 4টা অপশনই হচ্ছে উত্তর। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে অধ্যক্ষ আহম আবু বকর সিদ্দিক তিনি হচ্ছেন দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। এবং দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার কবে প্রতিষ্ঠিত হয়, এটা একটা চমৎকার প্রশ্ন, যে দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়। তোমার অপশন দেওয়া হবে এভাবে, আমি একটু লিখে দেখাই। যেমন ধরো ক নাম্বার অপশন দেওয়া হবে 1999, খ নাম্বার অপশন দেওয়া হবে 1990, গ নাম্বার অপশন দেওয়া হবে 1981, ঘ নাম্বার ধরো এরকম থাকবে যে 1971। যে কত হতে পারে দারুন নাজাতের প্রতিষ্ঠাকাল কত হতে পারে। এক্ষেত্রে আমরা একটু আলোচনা করি যে দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা নিয়ে প্রথমে দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা নিয়ে প্রথমে কিছু বুজুর্গ ব্যক্তি তারা মক্কাতুল মোকাররমায় হজ করতে গিয়েছিলেন। হজ করতে গিয়ে তারা 18 জন ব্যক্তি তারা চিন্তা করলেন যে শুকুরশি কবরস্থান, অর্থাৎ দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার নিকটেই একটা কবরস্থান আছে, কবরস্থানের নাম হচ্ছে শুকুরশি কবরস্থান। যে শুকুরশি কবরস্থানের পাশে তারা এখানে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাতের জন্য তারা এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। এই সালটা ছিল 1988। অর্থাৎ তোমার প্রশ্ন হতে পারে যে দারুন নাজাত প্রতিষ্ঠার পরিকল্পনা হয় কত সালে। দারুন নাজাত প্রতিষ্ঠার পরিকল্পনা হয় 1988 সালে। 1988 সালে প্রতিষ্ঠার পরিকল্পনা, প্রতিষ্ঠার পরিকল্পনা 1988 সালে। এবং তারা 1988 সালে প্রতিষ্ঠার পরিকল্পনা করার পরে 1989 সালে ফুরফুরার যিনি পীর ছিলেন আব্দুল কাহার সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে তার দোয়া নিয়ে এখানে হচ্ছে ফুরফুরার যিনি পীর সাহেব ছিলেন আবু বকর সিদ্দিক আর ফুরফুরাবি রহমতুল্লাহ আলাই, তার নামে দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া নামকরণ করে এখানে দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। এবং একাডেমিক কার্যক্রম এখানে শুরু হয় হচ্ছে 1990 সালে। 1990 সালে। অতএব আমাদেরকে যখন প্রশ্ন করা হবে যে দারুন নাজাতের প্রতিষ্ঠাকাল কত, তখন আমরা কত বলবো? 1999, 90, 81, 71, কত দিব? 1990 সাল। অর্থাৎ দারুন নাজাতের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1990 সাল। 1990 সালে দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, একাডেমিক ভাবে কার্যক্রম শুরু হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা জানবো যে দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার কোন জেলায় অবস্থিত। এটা একটা প্রশ্ন হতে পারে যে দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা কোন জেলায় অবস্থিত। তোমরা নিশ্চয়ই জানো যে দারুন নাজাত হচ্ছে ঢাকার অন্তর্গত ডেমরা অঞ্চলে সারুলিয়া নামক জায়গায় অবস্থিত। এটা শুকুরশি কবরস্থানের পাশে দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা ঢাকায় অবস্থিত। ঢাকায় দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা অবস্থিত। এটা তো খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা দারুন নাজাত সম্পর্কে আরো জানবো। তোমরা দারুন নাজাতে আসলে দারুন নাজাত সম্পর্কে অনেক জানবা। এটা হচ্ছে একেবারে বেসিক, যেটা তোমাদের হচ্ছে তোমাদের আসতে পারে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। অতএব আমি তোমাদেরকে এই টুকিটাকি প্রাথমিক কিছু কথা বলে রাখলাম। আশা করি তোমরা দারুন নাজাতে আসলে দারুন নাজাত সম্পর্কে আরো অনেক 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 কিছু জানবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা অন্য কিছু শিখতে চাই যেগুলো দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসায় ভর্তি প্রস্তুতিতে আসতে পারে। যেমন ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছে। আচ্ছা, আমাদের সাথে যারা বড়রা সংযুক্ত হয়েছেন, অনেকে হতে পারে যে বড়রা সংযুক্ত হয়েছেন, তাদের কাছে মনে হইতে পারে যে এত সিম্পল জিনিস আমরা কেন বলছি। আজকের আমাদের এই ক্লাসটা হচ্ছে 5ম থেকে 7ম শ্রেণীর বন্ধুদের জন্য, অর্থাৎ তারা যেহেতু পিচ্ছি, এই জন্য তাদের জন্য আমাদের লাইভে যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো পিচ্ছি। এই জন্য আমাদের সাথে বড় যারা যুক্ত হয়েছেন তারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাদের জন্য আমরা আবার বড়দের ক্লাস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমাদের ছোট ভাইয়ারা, তোমরা আমাদের সাথে যারা যুক্ত হয়েছো
কান খুলে মনে রাখতে হবে যে দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1990 সালে প্রতিষ্ঠার পরিকল্পনা হয়েছে 1988 সালে। এবং দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার অধ্যক্ষের নাম কি? অধ্যক্ষ আখাম আবু বকর সিদ্দিক। দ্যাটস ইট। দারুন নাজাত সম্পর্কে আরো জানবা ইনশাল্লাহ তোমরা দারুন নাজাতে এসে। তারপরে আমরা জানবো বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে সংঘটিত হয়েছে। প্রশ্ন এরকম হতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে সংঘটিত হয়েছে? 1999 নাকি 1971 নাকি 1981 নাকি 1982? এরকম ধরো প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই টিক দিতে হবে যে 1971 সাল। 1971 সালে বাংলাদেশ কি করেছে? মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের যোদ্ধারা, আমাদের দেশের বীর যোদ্ধারা, তারা পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এরপরে প্রশ্ন হতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে বলো তো? তোমরা একটু কমেন্টে যদি লেখো, আশা করি তোমরা এটা জানো। খুবই সহজ প্রশ্ন। আমাদের বিগত সময়ে যে প্রশ্নগুলো এসছে, আমরা সেগুলোর আলোকে একটা শীট তৈরি করেছি। আমি সেটাই তোমাদেরকে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু পড়ে, এবং তোমাদের যারা আমাদের এই কোর্সে যারা ভর্তি হয়েছে, তোমাদের অনলাইন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ আমি আমাদের ক্লাস শেষে দিয়ে দিব। এই জন্য বিগত সালে এই প্রশ্নগুলো এসেছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, কোন মাসে, কত তারিখে। আচ্ছা, একটু কমেন্টে লেখো তো দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা লিখতে পারছো কিনা। আমি একটু চেক করি, আমার বন্ধুদের কমেন্ট পড়বো। মাতৃভাষা দিবস কবে, কোন মাস? আচ্ছা, হ্যাঁ, একজন এই রুবিনা হালিম তিনি জিজ্ঞেস করেছেন এটা কি 6-এ ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ, এটা 6-এ ভর্তি হওয়ার জন্য। এটা 6-এ 5 থেকে যারা 6-এ উঠবে, 6 থেকে যারা 7 উঠবে, 7 থেকে যারা 8 উঠবে, এই আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য। হ্যাঁ, সবুজ আলী লিখেছে 21শে ফেব্রুয়ারি। বা চমৎকার সবুজ আলী, নিশ্চয়ই এটা তোমার বাবার আইডি। আমি তো তোমার নাম জানি না, বাবার আইডি থেকে তুমি কমেন্ট করছো। তোমার নামটা একটু লিখে দিবা, তাইলে কিন্তু আমি তোমার নামটা বলতে পারবো যে আমাদের অমুক বন্ধু সে উত্তর দিয়েছে 21শে ফেব্রুয়ারি। গুড গুড, বন্ধুকে অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21 ফেব্রুয়ারি, ঠিক আছে? এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবস, যে বাংলাদেশের আমাদের দামাল যোদ্ধারা, আমাদের বীর ভাইয়েরা, তারা ভাষার জন্য জীবন দিয়েছে। বাংলা ভাষা রক্ষার্থে, বাংলা ভাষার স্বকীয়তা রক্ষার্থে, বাংলা ভাষার সম্মান রক্ষার্থে, পাকিস্তানিদের জুলুম থেকে, পাকিস্তানিরা আমাদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দিতে চাচ্ছিল, যে তাদের ভাষা আমাদের উপরে চাপাই দিবে। কি একটা জুলুমের কথা, অদ্ভুত কথা, যে ওদের ভাষা ওরা কথা বলে, আমি কেন ওর ভাষায় কথা বলবো? আমার তো ভাষা আছে, আমি তো বাংলা ভাষায় কথা বলি, আমি আমার ভাষায় কথা বলবো, আমি কেন ওর ভাষায় কথা বলবো? ঠিক আছে, ওরা আমাদের উপর চাপিয়ে দিচ্ছিল যে তুমিও উর্দু ভাষায় কথা বলবা। আমরা তো এটা মেনে নিতে পারি না, আমাদের ভাইয়েরাও মেনে নিতে পারেন না। এই প্রেক্ষিতে ঢাকা শহরে অনেক মিছিল হয়েছে, অনেক স্লোগান হয়েছে। সেখানে সালাম বরকত, রফিক জব্বার সহ আরো বহু মানুষ তারা জীবন দিয়েছে। অনেক খেটে খাওয়া মানুষ, অনেক অসহায় মানুষ, অনেক কি বলে ঘরের একমাত্র জীবিকা নির্বাহী যিনি ছিলেন, এরকম ব্যক্তিও তারা জীবন দিয়েছেন বাংলা ভাষার স্বকীয়তা রক্ষার্থে, বাংলা ভাষার সম্মান রক্ষার্থে। অতএব আমরা জানলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, তারপরে আমরা জানবো যে 14ই ডিসেম্বর আমরা পালন করি। এরপরে এরকম থাকে, 14ই ডিসেম্বরকে আমরা কি দিবস হিসেবে পালন করি? 14ই ডিসেম্বর, তোমাদের গত বছর যে প্রশ্ন এসছে যে 14ই ডিসেম্বর আমরা পালন করি ড্যাশ 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 ড্যাশ, এরকম দেয়া আছে। এরপরে নিচে অপশন দেয়া আছে যে জেল হত্যা দিবস, শহীদ দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, কি দিবস হিসেবে তুমি এটা পালন কর? 14ই ডিসেম্বরকে কি দিবস হিসেবে পালন করা হয়? এই প্রেক্ষিতে একটা কথা তোমাদেরকে বলে নেই যে 1971 সালে যখন পাক হানাদার বাহিনীদের সাথে আমাদের যুদ্ধ হচ্ছিল, তখন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা পাক হানাদারদেরকে সহযোগিতা করছিল, তাদেরকে সহজ ভাষায়, তোমরা এটা খুব পপুলার শব্দ, যে তাদেরকে রাজাকার বলা হয়। এই রাজাকার, আলবদর, তারা হচ্ছে পাক হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করত।
তো তাদের শেষমেশ তারা যখন দেখলো যে বাংলাদেশের মানুষদের যে স্বাধীনতার প্রতি তাদের যে স্পৃহা, স্বাধীনতা অর্জন করার প্রতি তাদের যে আগ্রহ, এটা আর ঠেকিয়ে রাখা যাবে না, এটা আর দমিয়ে রাখা যাবে না। তখন তারা চিন্তা করলো যে বাংলাদেশের মানুষদেরকে জ্ঞান শূন্য করে ফেলতে হবে। যদি কোনো জাতিকে জ্ঞান শূন্য করে ফেলা যায়, সে জাতি আর কখনো তার মেরুদণ্ড সোজা করে, তার ব্যাকবোন সোজা করে সে দাঁড়াতে পারে না। এই জন্য তারা চিন্তা করলো যে বাংলাদেশের মানুষদেরকে মেরুদণ্ডহীন করে ফেলতে হবে। তার মেরুদণ্ডহীন করে ফেলতে হলে কি করতে হবে? সেই মানুষদের, সেই দেশের, সেই জাতির সভ্যতা, সংস্কৃতি এবং শিক্ষার যে দর্শন, সেটাকে ধ্বংস করে ফেলতে হবে। সেটাকে ধ্বংস করে ফেলতে হবে। ঠিক একইভাবে তোমরা নিশ্চয়ই হালাকু খানের ঘটনা শুনেছ, যে হালাকু খান মুসলমানদের উপরে অনেক জুলুম, অত্যাচার, অনেক কিছু করেছে। হালাকু খান বাগদাদ যখন দখল করেছে, বাগদাদ সিম্পলি তারা দখল করতে পারতো এবং খুবই সাধারণভাবেই তারা বাগদাদ দখল করেছে। তারপরে তারা সপ্তাহ পর সপ্তাহ সেখানে গণহত্যা চালাইছে। এটাও কোনো ব্যাপার না যে তারা এটা সব জায়গায় করে আসছে, এটা করছে তারা। তারা যেটা স্পেসিফিক্যালি বাগদাদে করেছে, তারা বাগদাদে লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছে। পুরো মুসলিম বিশ্বের জ্ঞানের ভান্ডার ছিল বাগদাদ, সেই বাগদাদকে তারা পুড়িয়ে দিয়েছে এবং মুসলিম বিশ্বের শত শত বছরের যে জ্ঞানের পুঞ্জীভূত যে একটা সমৃদ্ধ অঞ্চল বাগদাদ, এটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। কেন? যাতে মুসলমানদেরকে তারা জ্ঞানের দিক থেকে বুদ্ধিবৃত্তিকভাবে মুসলমানদেরকে পিছিয়ে দিতে পারে, এবং সেটাই ঘটেছে। আমরা মুসলমানরা বাগদাদ দখলের পরে, বাগদাদকে জ্বালিয়ে দেওয়ার পরে, হালাকু খানের এই আগ্রাসনের পরে আমরা মুসলমানরা কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিনি। অতএব এই আফসোস কিন্তু আমাদের থেকেই যাবে। এজন্য আমাদের দারুন নাজাতের দিকে যে ভাইয়েরা আসছো, তোমরা দারুন নাজাতে ভর্তি হবে, আমরা তোমাদের কাছে সেই সম্ভাবনা খুঁজে পাই। আমরা তোমাদেরকে ওইরকম পটেনশিয়াল মনে করি যে তোমরা সেই আগামীর সালাহউদ্দিন আইয়ুবী, তোমরা আগামীর রুকনউদ্দিন বাইবার্স, যারা তোমরা আবারও মুসলিম বিশ্বের এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনবে। তোমরা আমাদের সেই বাগদাদে হারিয়ে যাওয়া জ্ঞান তোমরা আবারও ফিরিয়ে আনবে, এবং সেই জ্ঞানের সূচনা এবং সেই জ্ঞানের জন্মস্থান হোক আমাদের দারুন নাজাত, আমাদের প্রিয় প্রতিষ্ঠান, আমাদের প্রাণের প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি দারুন নাজাত তোমাদেরকে জ্ঞান ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের অনেক ওস্তাদরা, আমাদের অনেক যোগ্য ওস্তাদ আছেন, তারা তাদের বিস্তৃত জ্ঞান তোমাদেরকে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা শুধু দারুন নাজাতে মধু অন্বেষীর মতন দ্রুত চলে আসো ইনশাআল্লাহ। আর সেজন্য ভর্তি প্রস্তুতি তো আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে বুদ্ধিজীবী, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে টার্গেট করা হয়, যে এদেশের জ্ঞানী গুণীদেরকে হত্যা করে ফেলা হবে। এজন্য তারা তোমার 14ই ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার 2 দিন আগে, 15-16 তারিখ তো তারা সারেন্ডার করছে। 14 তারিখে তারা আমাদের দেশের জ্ঞানী গুণী বিদ্বান এরকম বহু ব্যক্তিকে ধরে ধরে গণহত্যা চালিয়েছে। তারা তাদেরকে হত্যা করেছে। এমনিতে তো পুরো 9 মাস ধরে তারা জেনোসাইড চালাইছে। আবার ওই দিন স্পেসিফিক্যালি তারা শুধু জ্ঞানীদেরকে ধরে ধরে মেরেছে, মেলেছে। অতএব তোমরা তো জ্ঞানী হচ্ছ, হ্যাঁ, জ্ঞানীদের কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকে, জীবনে অনেক চ্যালেঞ্জ থাকে। জ্ঞানীদেরকে কিন্তু তার পেছনের মানুষরা সামনে এগিয়ে যেতে দেয় না। তার জ্ঞানের প্রসার ঘটুক, তার জ্ঞানের বিস্তৃতি ঘটুক, এটা তারা চায় না। সাধারণত মানুষ এটা চায় না, হ্যাঁ, আশপাশের মানুষ চায় না। অর্থাৎ তোমাদের কিন্তু জীবনে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এবং চ্যালেঞ্জ যত গ্রহণ করতে পারবা ইনশাল্লাহ জীবনে সাফল্য তত দ্রুত আসবে। আল্লাহ তোমাদেরকে সফল করুক। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে 14 ডিসেম্বর আমরা পালন করি কি হিসেবে? শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে এই দিনে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। আমাদের দেশের যারা জ্ঞানী গুণী মানুষ, তাদেরকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, এটা আমরা জানলাম। তারপরে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? আমাদের দেশে এই একটা প্রশ্ন নিয়ে খুবই সমস্যা হয়। স্বাধীনতা দিবস আর বিজয় দিবস আর স্বাধীনতা দিবস, এই দুইটার মধ্যে আমরা গোলায় ফেলি। 16ই ডিসেম্বর নাকি 26শে মার্চ, এটা আমরা খুবই গোলায় ফেলি। 16ই ডিসেম্বর নাকি 26শে মার্চ। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। এটা তোমাদের 2023 সালে দারুন নাজাতের ভর্তি প্রস্তুতিতে এসেছিল, যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। এরপরে তোমার কিছু কি বলে
আন্তর্জাতিক প্রশ্ন আসবে, যে ধরো প্রশ্ন আসছে অলরেডি 2023 সালে প্রশ্ন আসছে যে কাতারের রাজধানীর নাম কি? কাতারের রাজধানীর নাম কি? দেখো লেখা আছে, ওই তখন মানে ওই প্রশ্নে লেখা ছিল ইসলামাবাদ, কাবুল, কুয়ালালামপুর নাকি দোহা। দেখো তুমি এখানে মিলাবা, যে তোমার যদি এখানে সন্দেহ থাকে যে এইটা হইতে পারে নাকি ওইটা হইতে পারে, সেজন্য আমরা বলি যে তোমার এমসিকিউ সঠিকটা টিক দেওয়ার জন্য যে পদ্ধতি ফলো করতে হয় সেটা হচ্ছে আগে বাদ দিতে হবে। কি করতে হবে? আগে বাদ দিতে হবে। তুমি আগে বাদ দাও। ইসলামাবাদ লেখা আছে, ইসলামাবাদ। আচ্ছা ইসলামাবাদ কি দোহার রাজধানী? ইসলামাবাদ তো পাকিস্তানের রাজধানী, অতএব এটা তো তোমার হচ্ছে কি বলে কাতারের রাজধানী না। তারপর লেখা আছে কাবুল, কাবুল তো আফগানিস্তানের রাজধানী, এটাও হচ্ছে কাতারের রাজধানী না। কুয়ালালামপুর, এটা কোথার রাজধানী? মালয়েশিয়ার রাজধানী। মালয়েশিয়ার রাজধানী তো আর কাতারের রাজধানী হইতে পারে না, তাহলে আছে মাত্র একটা, দোহা। অতএব দোহা হচ্ছে কাতারের রাজধানী। দ্যাটস ইট। অতএব আমরা জানলাম কাতারের রাজধানী কোনটা? দোহা। এটা একটু মনে হয় মনে লিখলে তোমরা মনে রাখতে পারবা যে কাতারের রাজধানী কাতারের রাজধানীর নাম দোহা। মনে রাখতে পারো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এটা দিয়েও মনে রাখতে পারো, তাই না? কাতারের রাজধানীর নাম দোহা। আচ্ছা, আজকের যারা বড় বড় মুরব্বীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কাছে আমাদের লাইফটা খুবই সহজ সাবলীল এবং খুবই সিম্পল মনে হতে পারে। এইটা কিন্তু আমাদের মুরব্বীদের জন্য না, মুরব্বীরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। লাইফটা হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য, ছোট ছোট বন্ধুদের জন্য। অতএব তাদের জন্য এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার যে কাতারের রাজধানীর নাম দোহা, এটা কিন্তু তারা ঝুলে ঝুলে মুখস্থ করবে আশা করি। এবং আমাদের সাথে যারা যে সকল বন্ধুরা যুক্ত হয়েছে তাদের আশা করি এটার মুখস্থ করতে হবে না। কাতারের রাজধানীর নাম হচ্ছে দোহা, সিম্পল। আচ্ছা, তারপরে আমরা জানবো এরপরে আফগানিস্তানের রাজধানীর নাম কি? একটু আগে কিন্তু বলেছি আফগানিস্তানের রাজধানীর নাম কি। আফগানিস্তানের রাজধানী নাম ধরো ওইরকমই থাকবে যে আফগানিস্তানের রাজধানীর নাম কি? ইসলামাবাদ, দিল্লি, কুয়ালালামপুর নাকি কাবুল? আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তান কিন্তু বর্তমান বিশ্বের একটা কি বলে সম্ভাবনাময় একটা দেশ। বর্তমান বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় দেশের মধ্যে যদি তুমি তালিকা করো, আফগানিস্তান কি বলে সবার উপরে থাকার সম্ভাবনা অনেক বেশি। আফগানিস্তান একটা সম্ভাবনাময় দেশ। তাদের অর্থনীতি, তাদের যে সমৃদ্ধি এবং তাদের চিন্তাধারার যে একটা চমৎকার ব্যাপার স্যাপার আছে, সে কারণে তারা আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আফগানিস্তান সম্পর্কে খুব জানার চেষ্টা করবা। আফগানিস্তানের মানুষরা হচ্ছে অনেক বীর জাতি। হ্যাঁ, আফগানিস্তান থেকে কিন্তু সুলতান মাহমুদ গজনবী আমাদের ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষ দখল করার জন্য। আফগানিস্তানের মানুষরা খুবই বীর টাইপের, তারা অনেক মানে শক্তিশালী হয়, তারা অনেক দূরদর্শী চিন্তা সম্পন্ন হয় এবং রাশিয়া বলো, আমেরিকা বলো, এরকম পৃথিবীর মোস্ট পাওয়ারফুল শক্তিশালী যারা আছে তাদের সাথে যুদ্ধ করে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে এই আফগানিস্তান। অতএব আফগানিস্তান সম্পর্কে আমরা ছোট্ট একটা প্রশ্ন আজকে পড়লাম যে আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। এতটুকু হচ্ছে তোমাদের ভর্তি প্রস্তুতির জন্য। তবে আফগানিস্তান সম্পর্কে আরো বিস্তৃতভাবে জানতে হবে। আফগানিস্তানের বর্তমান শাসন কাঠামো, আফগানিস্তানের পূর্ববর্তী শাসন কাঠামো, আফগানিস্তানে ইসলামিক শাসন এখানে প্রতিষ্ঠা হওয়ার যে পদ্ধতি এবং যে ওয়েতে তারা ক্ষমতায় আসছে, এগুলো তোমার কিন্তু জানা থাকা প্রয়োজন। কারণ আমরা জানি যে বিশ্ব রাজনীতি সচেতন না হলে তুমি কিন্তু সুনাগরিক হতে পারবা না। অতএব শুধু দারুন নাজাতে পড়বা তাতেই কিন্তু হবে না। দারুন নাজাতে পড়ার সাথে সাথে দুনিয়ারও খবর রাখতে হবে যে দুনিয়ায় কোথায় কি হয়, আফগানিস্তানে কি হইলো, কিভাবে তালেবানরা ক্ষমতায় আসলো, তোমার কিন্তু এটা জানতে হবে। তাহলে তোমার জ্ঞান সমৃদ্ধ হবে এবং আরো বিস্তৃত চিন্তা ভাবনা তুমি করতে পারবা ইনশাআল্লাহ। তারপরে একটা কমন প্রশ্ন আসবে যে মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম কি? প্রশ্ন আসতে পারে এভাবে যে মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম কি? আচ্ছা, আমি এখানে একটু লিখলে তোমাদের সুবিধা হবে বলতে। মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম কি মক্কা,
মদিনার পূর্ব নাম কি বসরা? মদিনার পূর্ব নাম কি ইয়াসরিব? নাকি মদিনার পূর্ব নাম হচ্ছে বুখার? ধরো এরকম চারটা অপশনস দিবে তোমাকে, তখন তোমাকে ডিসাইড করতে হবে যে মদিনার পূর্ব নাম কি। মদিনার পূর্ব নাম তো মক্কা হতে পারে না, মক্কা তো নিজে একটা শহর। বসরাও হতে পারে না, বসরা নিজে আর একটা শহর। আচ্ছা, ইয়াসরিব এটা হতে পারে কিনা? বুখারা এটা তো হতেই পারে না, তাই না? তাহলে কোনটা হতে পারে? ইয়াসরিব। এটা তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে পড়ে আসছো, মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ইয়াসরিব। তারপরে আমরা আমাদের দেশ সম্পর্কে, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা জানবো, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? এটা কিন্তু একটু তোমার চিন্তা ভাবনা করে বলতে হবে, তাই না? আসো আমরা একটুখানি লিখি যে, স্যার আমাকে মনে একটা ডাস্টার দিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? আচ্ছা, সর্বাধিনায়ক কে ছিলেন? মাওলানা ভাসানী, খ শেখ মুজিবুর রহমান, গ নজরুল ইসলাম, ঘ জেনারেল আতাউল গনি ওসমানী। আচ্ছা, এটা একটু ভেবেচিন্তে লিখতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন। আমরা গত 16-17 বছর ধরে আমরা বঙ্গবন্ধুর ইতিহাস খুব ভালোভাবে পড়ে আসছি। আমাদের এই সময় যারা বড় হয়েছে তোমরা নিশ্চয়ই বঙ্গবন্ধুর ইতিহাস পড়েছো। বঙ্গবন্ধু বলতে জনাব শেখ মুজিবুর রহমানের নাম তোমরা পড়েছো, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা জানি যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় নেতা। মুক্তিযুদ্ধের সময়ে তার নেতৃত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, এবং তিনি ওই সময় 7ই মার্চের ভাষণ দিয়েছেন এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষদেরকে এগিয়ে নিয়ে গেছেন আরো অনেক অনেক কথা। সেখানে তোমাদেরকে আমরা মাওলানা ভাসানীর নাম একটু কম শুনেছি, তবে মাওলানা ভাসানী কিন্তু ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। মাওলানা ভাসানী তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু ছিলেন, এবং তোমার অনেক বড় বড় ব্যক্তিত্ব রাজনীতি শিখেছেন মাওলানা ভাসানী থেকে। তবে আমাদের দেশের রাজনীতি তুমি যদি শিখতে চাও, তাহলে মাওলানা ভাসানীর রাজনীতির ইতিহাস জানা অবশ্যই জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, নজরুল ইসলাম, নাকি জেনারেল আতাউল গনি ওসমানী? নজরুল ইসলাম তিনি যখন বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা ধরে নিয়ে আটকায় রাখছে, তখন নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ তারা এদেশে নেতৃত্ব দিয়েছেন। আমাদের দেশের যে মুক্তি বাহিনী তাদেরকে তারা সহযোগিতা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সেখান থেকে তোমার চিন্তা হতে পারে যে নজরুল ইসলাম কিনা, মাওলানা ভাসানী কিনা, শেখ মুজিবুর রহমান কিনা, আতাউল গনি ওসমানী তিনি কে? হ্যাঁ, আতাউল গনি ওসমানী সম্পর্কে আমরা জানি না। আতাউল গনি ওসমানী হচ্ছেন তিনি বাংলাদেশের যে আমাদের যে সেনাবাহিনী ছিলেন, আমাদের সেনাবাহিনী ছিল, এই সেনাবাহিনীর চিফ, তিনি সেনাবাহিনীর সর্বাধিনায়ক, তিনি সেনাপ্রধান। তিনি কি? সেনাপ্রধান। আমরা আতাউল গনি ওসমানী সম্পর্কে খুবই কম জানি। এটার রাজনৈতিক অনেক ব্যাখ্যা থাকতে পারে। আমি তোমরা যেহেতু ছোট মানুষ, তোমাদেরকে সেটা বলতে চাই না, যে রাজনৈতিক অনেক ব্যাখ্যা আছে যে কেন আতাউল গনি ওসমানীকে ঢেকে রাখা হয়েছে। তা আমরা আতাউল গনি ওসমানী সম্পর্কে যেহেতু জানি না, এজন্য আমরা আজকে জেনে রাখবো যে জেনারেল আতাউল গনি ওসমানী তিনি ছিলেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা, আমাদের মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক। মানে অর্থাৎ তিনি আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের সেনাবাহিনীকে কি করেছেন? 11টা ইউনিটে ভাগ করেছেন এবং এদেরকে নেতৃত্ব দিয়েছেন তার যোগ্য হাতে। অতএব আমরা আজকে জানলাম যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। তিনি আমাদের হারিয়ে যাওয়া একজন বীর যোদ্ধা, তিনি আমাদের ইতিহাস থেকে মুছে যাওয়া একজন
কি বলে বীর যোদ্ধা, যাকে আমরা স্মরণে রাখি নাই, মনে রাখি নাই, তাকে স্মরণে রাখা উচিত। তোমরা আজকে যারা জেনে ফেললা যে জেনারেল আতাউর গনি ওসমানী তিনি বাংলাদেশের সেনাবাহিনীর মুক্তিযুদ্ধকালীন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন, তোমরা কিন্তু এটা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে জানাবা। তার প্রতি শ্রদ্ধা অবশ্যই আমাদের রাখতে হবে। তার মতন নেতৃত্ব, তার মতন দৃঢ় নেতৃত্ব যদি না থাকতো, তাহলে আমরা জানি না যে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব ফিরে পাওয়া এতটা সহজ হতো কিনা। এজন্য আমরা এটা মনে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন আসবে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। এটা 2024 সালে এসছে যে মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তোমরা একটু কমেন্টে লেখো তো, বলো মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে কয়টা সেক্টরে বিভক্ত করা হয়েছে। 12টি, খ 13টি, গ 11টি, ঘ 20টি। এত বড় দেশকে কয়টা ভাগে বিভক্ত করা হয়েছে বলো তো? কয়টা সেক্টরে বিভক্ত করা হয়েছে এবং কয়টা সেক্টরকে বিভক্ত করে আমাদের দেশের যুদ্ধ পরিচালনা করা হয়েছে? একটু লিখবে, নিচে লিখবে, আমি পড়বো, আমি নাম পড়বো। আজিজুর রহমান, গুড বাই। আজিজুর রহমান, তোমার নামটা আমি জানতে চাই। এটা নিশ্চয়ই তোমার বাবা বা তোমার অভিভাবকের নাম্বার। তুমি একটু তোমার নামটা লিখবা, তাহলে তোমার নামটা পড়ে তোমাকে একটা আস্থা ধন্যবাদ দিতে চাই। আজিজুর রহমান, তিনি লিখেছে 11টি, গুড বাই, গুড বাই। রোকন, 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 এরপরে পড়তে পারতেছি না, রোকন 11টি, গুড গুড। রোকন, তোমার নামটি এই রোকন নামক আইডি থেকে যে কমেন্ট করেছো, তুমি একটু তোমার নামটা লিখবা, তাহলে আমি কিন্তু তোমার নামটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, আমাদের এক ভাই প্রশ্ন করেছে, বলেছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এক্সিস্ট করে না, বরং জুলাই নিয়ে আলোচনা করেন। দেখেন, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা মুক্তিযুদ্ধকেও ফেলে দিতে পারি না এবং জুলাই গণ অভ্যুত্থানকেও ফেলে দিতে পারি না। দুইটার জায়গা থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি জুলাইকে ছেড়ে আমাদের 71কে নিয়ে আলোচনা করবেন, এটাও যেমন অনুচিত, আবার 71কে ছেড়ে জুলাই নিয়ে আলোচনা করবেন, এটাও অনুচিত। আমরা জুলাইকেও চাই, আমরা 71কেও চাই। 71 যেমন আমাদের দেশকে পাক হানাদার বাহিনী থেকে আলাদা করেছে, এক বিশাল জালেম থেকে আমাদেরকে আলাদা করেছে, ঠিক একইভাবে আমরা বলতে পারি যে 17 বছরের যে একটা নিষ্পেষণ মানুষের উপরে চলেছে, আমাদের দেশের বিভিন্নভাবে বিভিন্ন খাতে অনেক প্রভাব পড়েছে। আমি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব না, এই বিষয়ে আলোচনা আমার করা সমীচীন না। যে এই আমাদের আমরা সাধারণ মানুষ যেটা বলতে পারি যে আমাদের ছোট ছোট শিক্ষার্থী বন্ধুদেরকে, আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকেও অবশ্যই গুরুত্ব দিয়ে দেখি। জুলাই গণ অভ্যুত্থান অবশ্যই বাংলাদেশের ইতিহাসের একটা বড় অংশ, ঠিক একইভাবে 71 তো অবশ্যই বড় অংশ। অতএব আমাদেরকে সমাধানে বলতে হবে 71 যেমন বাংলাদেশের ইতিহাসে এক্সিস্ট করে, জুলাইও তেমন এক্সিস্ট করে। অতএব আমাদের কনসেপ্ট ক্লিয়ার এবং আমরা এটা বিশ্বাস করি, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ নুরুল্লাহ কামিল, অনেক সুন্দর নাম তো তোমার, মোহাম্মদ নুরুল্লাহ কামিল, অনেক ধন্যবাদ। সাদিকুর রহমান, গুড, অনেক ধন্যবাদ। আচ্ছা, নুহা ইসলাম লিখেছে 12টি। হ্যাঁ নুহা ইসলাম, তুমি নিশ্চয়ই আপু হইতে পারো, তাই না? ভাইয়া না, আপু তোমার 12টি না, কয়টা হবে আমি বলে দিই, তাই না? 11টি। বাংলাদেশ হচ্ছে 11টি সেক্টরে বিভক্ত হয়েছিল। জেনারেল আতাউল গনি ওসমানী, জেনারেল এ কে ওসমানী, তাকে অনেকে বলে কি এ কে ওসমানী, ওসমানীর নেতৃত্বে বাংলাদেশকে 11টি ইউনিটে বিভক্ত করা হয়েছে। কয়টি? 11টি ইউনিটে বিভক্ত করা হয়েছে। অথবা আমাদের যে বন্ধু বলেছে 12টি, তাকে আমরা সম্মানের সাথে এবং তাকে আনন্দের সাথে বলবো যে তুমি যেটা বলেছো সেটাকে একটু ঠিক করে নাও, একটা আগায় নিয়ে আসলেই কিন্তু 11 হয়ে যাবে। 12টা এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? হইতে পারে তোমার নিজের একটা সেক্টর ছিল, তুমি চিন্তা ভাবনা করে নিচ্ছ। আচ্ছা, যাই হোক, 11টি। কয়টি? 11টি। আচ্ছা, অনেক ধন্যবাদ নুরুল্লাহ কামিল, তোমাকে ধন্যবাদ। তারপরে সাদিকুর রহমান, তোমাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরবর্তী অপশানে, যে
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? একটু আগে কিন্তু বলছি, একটু উল্টা ছিল প্রশ্নটা, তাই না? আচ্ছা, প্রশ্ন কিন্তু এরকম উল্টা পাল্টা আসবে, তাহলে কিন্তু তোমার ওই যে তোমার হচ্ছে চিন্তা ওইরকম শানিত হবে। হ্যাঁ, উল্টা করে চিন্তা করতে পারবা যে বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে। একটু আগে বলছি কিন্তু, বলো তো শহীদ বুদ্ধিজীবী দিবস কবে, দেখবো কোন দুষ্টটা পারে এটা। সেই দুষ্টর নাম পড়বো এবং সেই দুষ্টটা এক বস্তা ধন্যবাদ দিব। এই দুষ্টরা লেখো, দেখি কে লিখছে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? আমি অপেক্ষা করতেছি দুষ্টদের জন্য। হ্যাঁ, এই যে কি নুরুল্লাহ কামিল, সম্ভবত নুরুল্লাহ কামিল, তিনি লিখেছে 14ই ডিসেম্বর। গুড, গুড বয়। হাই রে, গুড বয়, সাবাস। ওটা তাড়াতাড়ি দারুণ যদি চলে আয়, তোর মতন পোলাপান আমরা খুঁজি, তাড়াতাড়ি আয়। গুড। নুরুল্লাহ কামিল তিনি বলেছেন 14ই ডিসেম্বর। আচ্ছা, এটা কিভাবে লিখবে জানো বন্ধু? তুমি লিখছো কি 14 ডিসেম্বর, তাই না? একটু ই দিয়ে দিবা, তাহলে সুন্দর লাগবে, তাই না? একটু 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 আমরা হচ্ছে সংস্কার করে দিলাম 14 ঠিক আছে? 14ই ডিসেম্বর, ঠিক আছে বন্ধু? গুড, 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 তোমাকে অনেক ধন্যবাদ। আমার অন্যান্য বন্ধুরা যারা, অন্য বন্ধুরা মনে হয় রাত হয়েছে তো খাবার খাইতেছে। এই সাবাস, সুমাইয়া স্মৃতি, সুমাইয়া স্মৃতি, তোমরা হচ্ছে উত্তরটা দিয়া ব্রেকেটে নিজের নাম লিখবা, তাহলে আমি বুঝবো। আমি তো তোমার আম্মুকে ধন্যবাদ দিয়ে দিব, বা তোমার আপুকে ধন্যবাদ দিয়ে দিব, তোমার ভাইয়াকে ধন্যবাদ দিয়ে দিব, কারণ ধন্যবাদটা তো সে পায় না, ধন্যবাদটা তুমি পাও। অতএব তোমার নামটা লিখে দিবা। তারপর আমিনুর রহমান সে লিখেছে 14ই ডিসেম্বর। সুমাইয়া ইসলাম 14ই ডিসেম্বর। আজিজুর রহমান 14ই ডিসেম্বর। সবাইকে ধন্যবাদ। সবুজ আলী সে লিখেছে 14ই ডিসেম্বর। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সাব্বাস। স্যার আমার পোলাপান বুঝছেন একেবারে আগুন, হ্যাঁ, যা বলি তাই পারে। গুড। আচ্ছা, তারপরে আমরা চলে যাব এর নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে আয়তন অনুসারে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? এটা কিন্তু আমাদের কি অবশ্যই জেনে রাখতে হবে। আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বিভাগ কোনটি? আমি এখানে কয়েকটা লিখি, ঠিক আছে? ঢাকা, চট্টগ্রাম। আচ্ছা, আমার হাতের লেখা খেয়াল করো না, এখানে সুন্দর করে লেখার সময়ও নেই, আর সুন্দর করে লিখতেও পারতেছি না। চট্টগ্রাম, খুলনা নাকি বরিশাল? সরি। আচ্ছা, দেখছো, ঢাকা, চট্টগ্রাম, খুলনা নাকি বরিশাল। তুমি চিন্তিত হয়ে পড়তেছ। ঢাকা হচ্ছে আমাদের রাজনীতির রাজধানী, আমাদের সবকিছুর রাজধানী। ঢাকাকে তো অবশ্যই জিতাইতে হবে। ঢাকাকে তুমি দিয়ে দিবা? হ্যাঁ, এরকম কিন্তু করা যাবে না, চিন্তা ভাবনা করে দিতে হবে। খুলনা হইতে পারে, তোমার বাড়ি খুলনা, বা বরিশাল্লা তো অনেকে আমাদের এখানে আসে, তাই না? আমাদের দারুণ জাতি কিন্তু অনেক বরিশাল্লা। তো বরিশাল্লারা মনে করতে পারে যে আমার জেলা হতে পারে অনেক বড়। হ্যাঁ, যাইতে 6 ঘন্টা লাগে গাড়িতে, পদ্মার উপর দিয়া শো করে গেলেও 6 ঘন্টা লাগে। তো আমার জেলা হচ্ছে সবচেয়ে বড়, এত বড় জেলা, তাই না? আচ্ছা, আমাদেরকে জানতে হবে যে আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে চট্টগ্রাম। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? চট্টগ্রাম। আশা করি তোমরা জেনে ফেলেছ। গুড। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে চট্টগ্রাম। মনে থাকবে না? হ্যাঁ, মনে থাকতে হবে কিন্তু, কদিন পর পরীক্ষা নিব। পরীক্ষায় না পারলে কিন্তু এমন কাতুকুতু দিব। আচ্ছা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এরকম অনেক অপশনস দেওয়া থাকবে। খুঁজা নিতে হবে চট্টগ্রাম কোথায় আছে। এই চট্টগ্রাম বন্ধুকে খুঁজা তাকে টিক দিয়ে দিবা যে চট্টগ্রাম বন্ধু, তুমি হচ্ছে সবচেয়ে বড় আয়তন নিয়ে বাংলাদেশের বুকে শুয়ে আছো, তুমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এলাকা। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা জানবো, আচ্ছা আচ্ছা, এইটার সাথে সাথে একটা জিনিস জেনে রাখি যে বাংলাদেশের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা কোনটা বলো তো? খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। বাংলাদেশের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা হচ্ছে ঢাকা। অসহায় ঢাকা, বুঝছো? সবকিছুর মূল, কিন্তু আছে কি সবার ছোট, কি অসহায়। আচ্ছা, আমরা ঢাকার জন্য শোক প্রকাশ করছি। তোমরা যারা আছো তোমরাও শোক প্রকাশ করো, তোমরা কমেন্টে লেখো আমার শোকাহত, ঠিক আছে? লেখো যে আমরা শোকাহত, আমরা ঢাকাবাসী, আমরা ঢাকাবাসীর জন্য শোকাহত। ঢাকাবাসী হচ্ছে অনেক ছোট্ট জায়গা থাকে, দেখো না কত চাপাচাপি। আচ্ছা, চাপাচাপি বেশি, এবার মানুষ কিন্তু অনেক বেশি, বুঝছো? যে চাপাচাপি, এখানে এখানে যে জ্যাম, আর হচ্ছে
মানে কি একটা অবস্থা। যাই হোক, তারপরে তো ঢাকা আমাদেরকে আসতে হবে, ঢাকা তো আমাদের প্রাণের শহর হয়ে গেছে। আচ্ছা, তো ঢাকা হচ্ছে বাংলাদেশের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট শহর, এটা কিন্তু মনে রাখতে হবে। সরি, শহর বলতে বিভাগ, বিভাগ বিভাগ, শহর বললে আবার অন্য কিছু বুঝে ফেলবা যে শহর তো আমারটাও, এরকম না কিন্তু, বিভাগ। আচ্ছা, তারপরে আমরা জানবো সবচেয়ে বৃহত্তর গ্রহ কোনটি। বৃহত্তর গ্রহ কোনটি, এই প্রশ্নটা তোমরা নিশ্চয়ই আমার থেকে ভালো জানো, তাই না? আমার সাথে ভালো জানার কথা যে সবচেয়ে বড় গ্রহ কোনটি। সবচেয়ে বড় গ্রহ এরকম অপশনস দিবে, ধরো পৃথিবী, শনি, মঙ্গল, বৃহস্পতি। আচ্ছা, আমি দেখি যে তোমরা জানো কিনা, হ্যাঁ আমি একটু দেখি তোমরা জানো কিনা। একটু লেখো তো, কমেন্টে লেখো তো যে পৃথিবীর সবচেয়ে সরি পৃথিবীর না, মানে সবচেয়ে বৃহত্তর গ্রহ কোনটি, সবচেয়ে বৃহত্তর গ্রহ কোনটি, একটু লেখো। আমি অপশনস দেই, অপশনস দেওয়ার আগে যদি কেউ পারো কমেন্টে লিখে ফেলো, আর অপশনস দেওয়ার পরে যদি পারার সম্ভাবনা থাকে তারপরে লিখো, সমস্যা নেই। ক শনি, খ কি দিব, মঙ্গল, গ সরি বৃহস্পতি, ঘ হচ্ছে পৃথিবী। পৃথিবী লেখো তো দেখি, আমি একটু পড়ি। তোমরা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, বুঝছো? তোমরা কমেন্ট করলে এটা পড়বো না, এটা হইতেই পারে না, এটা পড়তে হবে, দ্রুত পড়তে হবে। দেখি কে লিখতে পারছে। এই সাবাস, সাবাস, আল্লাহ, আফনান আমিন, বৃহস্পতি, সাবাস সাবাস। সাইদুর রহমান, শনি। আচ্ছা সাইদুর রহমান, তোমাকেও সাবাস, তবে সাইদুর রহমান তোমাকে একটু অপেক্ষা করতে হবে সঠিক উত্তর জানতে, ঠিক আছে? আজিজুর রহমান বৃহস্পতি লিখছে। সুখের তারা রাজশাহী থেকে, ও সুখের তারা রাজশাহী থেকে, আমি ভাবছি রাজশাহী কোনো গ্রহ হয়ে গেল কিনা। যাই হোক, সুখের তারা রাজশাহী থেকে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের ফিউচারে চলে আসবেন বেড়াতে একদিন ইনশাআল্লাহ। আচ্ছা, নওফেল হোসাইন, তিনি লিখেছেন বৃহস্পতি। এই নওফেল দুষ্ট, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি পারছো। দাঁড়া, উত্তরটা পরে দিই, তাহলে তো তোমার উত্তর দিয়ে ফেললে ওই যে সাইদুর রহমানের পেজ থেকে যে হচ্ছে কমেন্ট করছে, সে তো বলবে যে উত্তরটা বলে দিল। হুম, ওই সাইদুর রহমানকে একটু অপেক্ষা করাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, নওফেল বলেছে বৃহস্পতি। আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ, অনেক সুন্দর কমেন্ট করেছো। আচ্ছা, আমরা জেনে ফেলি যে তোমার সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। অতএব একটা আবার ধন্যবাদ দিই, এই যে রোকন এই আইডি থেকে যিনি কমেন্ট করেছেন বৃহস্পতি, তাকে ধন্যবাদ। আফনান আমিনকে ধন্যবাদ, তারপর হচ্ছে নওফেলকে ধন্যবাদ। হ্যাঁ কে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইদ মাহমুদ, সেও লিখেছে বৃহস্পতিবার। হ্যাঁ অনেক ধন্যবাদ। একজন লিখেছে স্যার আমি লিখছি। আরে বেটা, তোরা তো সবার আগে ধন্যবাদ দিচ্ছি, তুই তো সাবাস, ধন্যবাদ, 100 ধন্যবাদ, 100 বস্তা ধন্যবাদ তোমারে, ঠিক আছে? তোমারে সাব্বাস। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার পোলাপাঞ্চি এত এত ট্যালেন্টেড, সুবহানাল্লাহ। আচ্ছা, বৃহস্পতি। আচ্ছা, তোমরা কি জানো যে বৃহস্পতি পৃথিবী থেকে কত বড় জানো? আমরা এটা জেনে নিই, ঠিক আছে? বৃহস্পতি পৃথিবী থেকে 1300 গুণ বড়, 1300 গুণ বড়। আল্লাহ, তাই না? পৃথিবী কত বড়? তুমি পৃথিবী ঘুরতে পারছো? বাংলাদেশ ঘুরতে পারছো? হ্যাঁ, আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার, তাই না? আমরা একটু বলি, 1,47,570 বর্গ কিলোমিটার তুমি ঘুরতে পারলা না? পৃথিবী তুমি কেমনে ঘুরবা, তাই না? কেমনে ঘুরবা তুমি? এই যে আমরা মাঝে মাঝে চট্টগ্রাম এখানে সেখানে ঘুরতে যাই, বুঝছো, 2 দিন ঘুরলে হাঁপায়া যায়। আল্লাহ, এত বড় কেন চট্টগ্রাম? চট্টগ্রাম যাইতে কেন আমার এতক্ষণ লাগে? 7-8 ঘন্টা লাগে। বরিশাল গেলে 7-8 ঘন্টা লাগে। কি একটা অবস্থা! এত বড় দেশ আমাদের, তাই না? আর পৃথিবী কত বড়? সেই পৃথিবী থেকে 1300 গুণ বড় কি বৃহস্পতি। অতএব যেসব বন্ধুরা বলছো যে এটা বড়, এটা লেখা উচিত ছিল মহা বড়। আল্লাহু আকবার, 1300 গুণ বড়, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো একটা চমৎকার জিনিস জানলাম, আর আল্লাহর একটা চমৎকার সৃষ্টি সম্পর্কে আমাদের ধারণা হইলো যে যে পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহ কত গুণ বড়? 1300 গুণ বড়।
ঠিক আছে বন্ধুরা, আমরা এটা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাব এর পরবর্তী প্রশ্নে। কত সালে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করে? কত সালে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করে, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে বন্ধু? আচ্ছা, অপশনস থাকবে এরকম, তোমাকে আমি বলে দিই। 1988, 1989, 1990, 1991। এটা কিন্তু একটু বড়দের প্রশ্ন হয়ে গেছে, তাই না? বড়দের প্রশ্ন হলেও ছোটরা তো আমাদেরকে, বড়দেরটা যদি আমরা আগে আগে জেনে ফেলি, বুঝছো, তাহলে আমরা যখন বড় হব তখন তো বড়দেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে ফেলতে পারবো, দেখছো তুমি যেটা জানো না সেটা আমিও জানি, তাই না? অতএব আমরা জেনে ফেলবো আজকেই যে সুন্দরবনের যে কাঠ, সুন্দরবনের যে গাছ, এগুলো কাটা সরকার, বা এগুলো কেটে বিক্রি করা সরকার কবে নিষিদ্ধ করে? কবে নিষিদ্ধ করে তোমরা কি জানো? কেউ জানলে কমেন্ট করো তো, দেখি দেখি একটু, দেখি এই চমৎকার জিনিসটা কে কে জানে, দেখি আমার পোলাপান কে কে জানে। হ্যাঁ, 1300 কে লিখছে, লেখো তো দেখি, পারো কিনা। সুন্দরবনে কাঠ আহরণ করা সরকার কত সালে নিষিদ্ধ করে? আচ্ছা, তো মানে তোমাদের জন্য তো এটা একটু টাফ হয়ে যায়, তাই না? আমি বলেই দিই, ঠিক আছে? এটা হচ্ছে 1989। এটা একটু কেটে দেই। সুন্দরবনে কাঠ আহরণ করা নিষিদ্ধ করা হয় 1989 সালে। কত সালে বন্ধু? 1989 সালে। তোমরা কি জানো আমাদের যে পৃথিবীর মানে একটা চমৎকার একটা বন আল্লাহ তাআলা আমাদেরকে গিফট করছে, তোমরা কি এটা জানো? হ্যাঁ, তোমাদের কিন্তু এটা জানতে হবে। এটার আয়তন কত জানো? 10,000 বর্গ কিলোমিটার। কত? 10,000 বর্গ মাইল, সরি বর্গ মাইল, 10,000 বর্গ মাইল। একটু লিখি, 10,000 বর্গ মাইল, বুঝছো? এই 10,000 বর্গ মাইলের মধ্যে আমাদের কাছে কতটুকু আছে জানো? আমাদের কাছে আছে 6,000 বর্গ মাইল। 6,000 বর্গ মাইল আমাদের কাছে আছে। তাহলে আর 4,000 কার কাছে আছে বলো তো? আর 4,000 ভারতের কাছে আছে। অতএব আমাদের কিন্তু তোমার সুন্দরবনের সবচেয়ে বৃহৎ অংশটা আমাদের কাছে আছে। এবং আমাদের কাছে কি কি আছে জানো তুমি? সুন্দরী গাছ, মানে মোস্ট ডিমান্ডেড, মানে খুবই, মানে এই গাছটার খুবই গ্রহণযোগ্যতা, সুন্দরী গাছ, বুঝছো? সুন্দরী গাছ আছে আমাদের কাছে, বুঝছো? সুন্দরী গাছের অনেক দাম। এই সুন্দরী গাছ আছে আমাদের সুন্দরবনে। এই সুন্দরী গাছ যেহেতু অনেক দামি গাছ, সুন্দরী গাছ যেহেতু অনেক তোমার হচ্ছে তোমার কি বলে মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য একটা গাছ, অনেক গুরুত্বপূর্ণ গাছ, এই জন্য এই সুন্দরী গাছ তো ডাকাতরা আগে কেটে নিয়ে যাইতো, বুঝছো? ডাকাতরা কেটে নিয়ে যাইতো এবং অনেক হচ্ছে তোমার কি বলে জলদস্যু, যাদেরকে আমরা পাইরেটস বলি, তো আইসা এগুলো কেটে কুটে নিয়ে যাইতো। হ্যাঁ, তো সরকার তারপরে 1989 সালে কি করেছে? এখানে গাছ কাটা নিষিদ্ধ করে দিয়েছে, যেখানে গাছ কাটা যাবে না। গাছ কাটলে তো আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা নষ্ট হবে না? প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এবং তোমরা জানো কিনা যে সুন্দরবনের কারণে আমাদের দেশকে আল্লাহ তাআলা অনেক তোমার কি বলে ঝড়, অনেক কি বলে সিডর আয়লা, এরকম যেগুলো বড় 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 ঝড় আসে, এগুলো অনেকাংশে আল্লাহ তাআলা কমিয়ে দেয় এই সুন্দরবনের গাছগাছালির কারণে, এই ম্যানগ্রোভের কারণে, ঠিক আছে? এই জন্য তোমার এটাকে বলা হয় গ্রোইং স্টক, অর্থাৎ বৃদ্ধিশীল কি বলে বৃদ্ধিশীল কাঠের যে একটা কি বলে বৃদ্ধিশীল কাঠের পরিমাণ, এটা দিনে দিনে কমে যাচ্ছে। এই কারণে সরকার এটাকে নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা জানলাম। বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করছো অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমাদের সাথে যারা অভিভাবকরা আপনাদের সন্তানদেরকে নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত ধৈর্য ধরে আমাদের সাথে এই বাচ্চা বাচ্চা পড়াগুলো আপনারা পড়ছেন, আমাদের সাথে সহযোগিতা করছেন, আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন। খুবই কৃতজ্ঞ, আমরা খুবই কৃতজ্ঞ। ফিউচার একাডেমিক কেয়ার আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। ফিউচার একাডেমিতে বেড়াতে আসবেন কিন্তু ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা জানবো বাংলাদেশের জাতীয় কবিকে। এইটা কিন্তু তোমাদেরকে জানতে হবে ছোট ছোট পুচকেরা।
বাংলাদেশের জাতীয় কবির নাম কি? বাংলাদেশের জাতীয় কবির নাম কি? আমরা তোমার কয়েকজন কবির নাম খুবই শুনি। একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। আবার শুনি জসিমউদ্দিন, আবার শুনি হচ্ছে তোমার আল মাহমুদ, তারপরে শুনি হচ্ছে কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তুমি চিন্তায় পড়ে যাইতে পারো যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত লিখছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর হইতে পারে যে আমাদের জাতীয় কবি। ঠিক আছে, এরকম না। জসিমউদ্দিন বা আল মাহমুদ, কাজী নজরুল ইসলাম, এই উপরের তিনজনের কেউই হচ্ছে আমাদের জাতীয় কবি না। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত লিখছে, আমাদের দেশের জাতীয় সঙ্গীত লিখছে, সেজন্য সে আমাদের জাতীয় কবি না। ঠিক আছে, জাতীয় সঙ্গীত লিখলে জাতীয় কবি হয় না। তিনি জাতীয় সঙ্গীত লিখেছেন, তার মানে তিনি জাতীয় কবি না। তাহলে জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি। আচ্ছা, এখন আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আর একটু জানি। ঠিক আছে, 24শে মে 1899 সালে কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেছেন। কত সালে? 24শে মে 1899 সালে। আমি একটু লিখি, ঠিক আছে? কোথায় লিখবো? এখানে লিখি, সরি। 24শে মে 1899 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে বন্ধু, তিনি কোথায় জন্মগ্রহণ করেছে? এটাও তো ধরো তোমার প্রশ্নে আসতে পারে যে তিনি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। এটা একটু লিখে ফেলতে পারো, তোমার যদি খাতা কলম থাকে এটা লিখে ফেলতে পারো। 24শে মে 1899 হচ্ছে তার জন্ম। আর তিনি কোথায় বড় হয়েছে, মানে জন্মগ্রহণ করেছে? বর্ধমান চুরুলিয়ায়, সরি। ঠিক আছে, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। এবং তিনি 1976 সালে তিনি ইন্তেকাল করেছেন। কোথায়? ঢাকায় ইন্তেকাল করেছেন। তিনি কিন্তু কলকাতায় বড় হয়েছেন। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে, আমাদের স্বাধীনতার পরে তাকে আমাদের দেশে নিয়ে আসা হয়েছিল, আমাদের দেশের নাগরিকত্ব দিয়ে নিয়ে আসা হয়েছিল। শেখ মুজিবুর রহমান তিনি তাকে নিয়ে আসছিলেন এবং আমাদের দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে, আমাদের জাতীয় কবি তাকে বানানো হয়েছে এবং তিনি আমাদের দেশে এসে ইন্তেকাল করেছেন কত সালে? 1976 সালে। 1976 সালে মৃত্যু। তোমাদের মনে বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপর বলতেছি, এটা তো একটু খেয়াল করা উচিত মনে হয়। 1976 সালে তিনি হচ্ছে ইন্তেকাল করেছেন এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে জামে মসজিদ আছে, সেই জামে মসজিদের পাশে কবর দেওয়া হয়েছে। তোমরা দারুন নাজাতে আসলে এখান থেকে কাছে, তোমরা ঘুরতে যাবা ইনশাআল্লাহ, সেখানে আমাদের কাজী নজরুল ইসলামের কবর তোমরা জিয়ারত করবা। তারপরে এরপরে প্রশ্ন কয়েক বছর আগে এসছে যে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? এটা কিন্তু একটু আগে, এই যে এখন বলেছি যে কাজী নজরুল ইসলাম 1976 সালে ইন্তেকাল করেন। তারপর একটা প্রশ্ন, সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠা করেন কে? সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন কে? এটা একটা প্রশ্ন যে সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর, সোনারগাঁ বলতে আমরা যেটা বুঝি, সোনারগাঁ বলতে বুঝি হচ্ছে ইসাখার রাজধানী। তাহলে তো ইসাখা প্রতিষ্ঠা করছে, এরকম একটা প্রশ্ন আসে। সোনারগাঁ বলতে কি আমরা বুঝি? বারো ভূঁইয়ার হয়তো প্রতিষ্ঠা করছে, এরকম প্রশ্ন আসতে পারে। কিংবা সোনারগাঁ বলতে আমরা বুঝি গিয়াসউদ্দিন আজম শাহ, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তিনি প্রতিষ্ঠা করছেন কিনা, তাই না? এরকম আমাদের অনেক প্রশ্ন আসতে পারে যে কে প্রতিষ্ঠা করেছেন। আমাদেরকে জানতে হবে যে সোনারগাঁয়ের যে জাদুঘরটা, সেটা প্রতিষ্ঠা করেছেন হচ্ছে জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি আমাদের দেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি শিল্পী বলতে কি, ওই যে নাহাত শুনছো না, তোমার হচ্ছে এই বিভিন্ন মূর্তি টুর্তি বানায়,
এবার আর্ট করতে পারে সুন্দর, আর্টিস্ট, বুঝছো, এইরকম শিল্পী তিনি, এরকম এরকম একজন শিল্পী ছিলেন। তোমরা তোমার সোনারগাঁ গেলে দেখবা ওখানে তার অবক্ষ মূর্তি আছে। আমরা মূর্তিকে সাপোর্ট করি না, ওখানে আছে আর কি, সেটা বললাম। এবং সেখানে অনেক সংগ্রহে অনেক আমাদের ঐতিহ্যবাহী জিনিস আছে, সেগুলো তোমরা ইনশাল্লাহ দেখবা। আমাদের দেশে রেশমের কাপড় ছিল একসময় খুবই ঐতিহ্যবাহী, সেগুলো আছে। আমাদের দেশের বেনারসি, সেগুলো আছে। অনেক কিছু ওখানে সংগ্রহে আছে। এবং আমাদের রাজা বাদশার যে ছুরি, ঢাল, তরবারি, এগুলোও আছে, তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা জানবো ঢাকা কোন নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু আমাদের জানতে হবে। ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এটা আমরা জানলাম। তারপরে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু কোনটি। দীর্ঘ সেতু হচ্ছে পদ্মা। দীর্ঘ সেতু হচ্ছে কি পদ্মা, সবচেয়ে বড় সেতু। এটা হচ্ছে 6.15 কিলোমিটার। ঠিক আছে, 15 কিলোমিটার, 6.15 কিলোমিটার। কত বড়, তাই না? আচ্ছা, তার মানে আমরা জানলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর নাম হচ্ছে পদ্মা। তারপরে আমরা জানবো যে বাংলাদেশের, এটা সমসাময়িক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আবার ভাইবো না যে আমি রাজনীতি করি না, কিন্তু এটা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে অনেক সময় হয় কি, তোমার আমাদের বইয়ের মধ্যে নতুন কিছু ঢোকে, আমাদের চিন্তা ভাবনায় নতুন কিছু ঢুকে, আমাদের মধ্যে মানে বাধ্যবাধকতা আবার অনেক কিছু থাকে, এই কারণে আমাদেরকে পড়তে হয়। এই জন্য স্পেসিফিক্যালি আমরা কয়েকটা পড়বো, যে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই নিয়ে তো আমরা জানবই। বাংলাদেশের স্বাধীনতার সময় যে বাংলাদেশকে 11টা ইউনিটে ভাগ করা হয়েছিল, 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এখানে 2 নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন? 2 নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন আমাদেরকে জানতে হবে। 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তখন আবার প্রেসিডেন্ট ছিলেন না, তিনি পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছেন। শহীদ জিয়াউর রহমান তিনি হচ্ছেন দ্বিতীয় 2 নম্বর সেক্টরের কি ছিলেন? 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। এটা কি লিখে দেওয়া লাগবে? শহীদ জিয়াউর রহমান। ঠিক আছে, শহীদ জিয়াউর রহমান তিনি হচ্ছেন আমাদের 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন তিনি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে আমাদেরকে জানতে হবে যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন। রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান, বা তার উপাধি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের দারুণ নাজাতের আজান শুরু হয়েছে, আমরা একটু অপেক্ষা করবো, একটু সাময়িক সময় তোমাদের ঘটনা আমাকে শুনতে কষ্ট হবে, একটু আমি দুঃখিত। ঠিক আছে, আমাদের আজানটা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ আমরা কথা বলবো।
আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সাথে এই আমাদের আজান শোনার জন্য। আমাদের দারুণ্যজাত আসার আগে কিন্তু দারুণ্যজাতের আজান শুনে ফেললাম। আচ্ছা, আমরা এখানে একটা প্রশ্ন লিখেছি যে সরি, টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন কে আবিষ্কার করেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের দিনের জন্য সর্বশেষ প্রশ্ন যে টেলিফোন কে আবিষ্কার করেন? আমরা জানবো টেলিফোন কে আবিষ্কার করেন। তোমরা যারা জানো একটু লেখো তো দেখি। আচ্ছা, আমি লিখেই দিই না, তোমাদেরকে আর লেখালেখির কষ্ট না দিই। আলেকজান্ডার গ্রাহাম বেল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। আচ্ছা, যারা জানো না তারা লিখে ফেলো, আর যারা জানো তারা তো জানলেই। ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে থাকার জন্য, ফিউচার একাডেমির সাথে থাকার জন্য এবং আমাদের এই চমৎকার আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের আয়োজনকে সফল করার জন্য। ফিউচার একাডেমিক কেয়ার দারুন্নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসাকে কেন্দ্র করে, দারুন্নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে সবসময় চিন্তা করে যাচ্ছে। দীর্ঘ 9 বছর ধরে ফিউচার একাডেমিক কেয়ার দারুন্নাজাত এবং দারুন্নাজাতের আশপাশের শিক্ষার্থীদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং দারুন্নাজাতের শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। এজন্য দূর দূরান্ত থেকে আমাদের বন্ধুরা যারা দারুন্নাজাতে আসার চিন্তা করছো, দারুন্নাজাতে কিভাবে আসবা এই সকল নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, তাদের দুশ্চিন্তা দূর করার লক্ষ্যেই ফিউচার একাডেমিক কেয়ার তোমাদের জন্য এই দারুন্নাজাত ভর্তি প্রস্তুতি কোর্স 2026-এর আয়োজন করেছে। এর আগে কখনো কোনো কোর্স দারুন্নাজাতে ভর্তি প্রস্তুতি নিয়ে শুরু হয় নাই, এবছরই আমরা শুরু করেছি এবং তোমরাই হচ্ছ সেই সৌভাগ্যবান শিক্ষার্থী যারা আমাদের সাথে যুক্ত হয়েছ। তোমরা আমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ এবং দারুন্নাজাতে ভর্তির মাধ্যমে তোমাদের সাফল্যের দরজা খুলে যাবে ইনশাল্লাহ। এবং তোমরা ভবিষ্যতের তোমার ইমাম গাজালি হবে, তোমরা ভবিষ্যতের ইবনে বাতুতা হবে, তোমরা এই ভবিষ্যতের ইমাম বুখারী হবে বলে আমরা বিশ্বাস করি। এবং তোমাদের এই সাফল্য যাত্রায় ফিউচার একাডেমিক কেয়ার সহযোগী হতে চায়, ফিউচার একাডেমিক কেয়ার সঙ্গী হতে চায় এবং ফিউচার একাডেমিক কেয়ার তোমাদের এই সাফল্য যাত্রার একজন সঙ্গী হয়ে সৌভাগ্যবান হতে চায়। তোমাদের সকলকে ধন্যবাদ, ফিউচারে দাওয়াত রইল। অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।